হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা খুবই দুঃখিত, গতকাল আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম স্কুইড গেমের সিজন 2 এর, কিন্তু সেই ভিডিওটা আমাদের আবার রিপোস্ট করতে হচ্ছে আজকে। অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছে কি, আমরা যে ভিডিওটা পোস্ট করেছিলাম, আমাদের যে ভিডিও এডিটর ছিল ওরা আসলে রক্তর যে জিনিসগুলো ওগুলো ব্লার করে দেয়নি। এজ এ রেজাল্ট ইউটিউব থেকে মনে করো যে একরকম কি বলবো 18+ করে দিয়েছে এবং আরো অনেক মনে করো যে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। এজ এ রেজাল্ট ওটা ভিউই পাইনি। তো এই কারণে আমরা ওটা প্রাইভেট করে দিয়েছি এবং নতুন করে আজকে আবার আমরা ওটা আপলোড করছি। তবে আজকে তোমাদের জন্য একটা বোনাস থাকছে। কালকের ভিডিওর সাথে আমরা আজকে আরো একটা ভিডিও অ্যাড করে দিচ্ছি। মানে কালকে যে 5000 মানুষ ভিডিওটা দেখেছো তাদের কাছে মনে হতে পারে সেম ভিডিও আজকে কি দেখবো, না এটা সেম ভিডিও নয়। কালকে যে আপলোড হয়েছিল ততখানি তো এখানে থাকবেই, এর সাথে নতুন করে আমরা আরো 3টা এপিসোড এখানে অ্যাড করে দিয়েছি। তো এই জন্য এই ভিডিওটা এত বড় হয়েছে। তো তোমরা এনজয় করো। আমি ছোট্ট একটা বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি, বিজ্ঞাপনটা চাইলে স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো, কোনো সমস্যা নেই। বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ক্রিকেক্স এবং এটা দিচ্ছে তোমাকে একটা নতুন আয়ের সুযোগ। আর এই বিপিএল এ দিচ্ছে 150% স্পেশাল রিলোড বোনাস, সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত, সাথে প্রতিদিন 50টি ফ্রি স্পিনের সুবিধা, আর মাত্র 500 টাকা ডিপোজিট করে ইনস্ট্যান্ট পেয়ে যেতে পারো 300 টাকা বোনাস। জন্মদিনে থাকছে বিশেষ চমক 1000 টাকা বোনাস। আর ক্রিকেক্সে গেম খেলে জিততে পারো আকর্ষণীয় পুরস্কার, যেমন গুগল পিক্সেল 9 প্রো, এসার নাইট্রো 5, গুগল পিক্সেল ওয়াচ 3 এবং স্যামসাং গ্যালাক্সি বাডস 3 সহ আর অনেক কিছু। আর তুমি তোমার জেতা টাকা নিরাপদ উপায়ে তুলতে পারো। বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে লেনদেন করো দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারো এবং উপার্জনের যাত্রা শুরু করতে পারো। তো ব্রেকের পর আমরা মূল ভিডিওতে আসলাম। তো গতকাল আমরা দেখেছিলাম যে গেহুন আর সেলসম্যান গেম খেলছিল বন্দুক দিয়ে, এবং একবার গেহুন একবার হচ্ছে তোমার সেলসম্যান নিজেদেরকেই গুলি করছিল, এবং 4বার খেলার পরে 5বার যখন গেহুনের পালা আসে তখনও ভয় পেয়ে যায়, কিন্তু সেলসম্যান যখন টিটকারি করে তখন ও রেগে করে কি ট্রিগারটা চেপে দেয়। কিন্তু এখানে দেখা যায় গেহুনের কিছুই হয় না, মানে বন্দুক থেকে গুলি বের হয় না। এর মানে হচ্ছে বন্দুকের ভেতর ও যে বলেছিল 2টা গুলি রয়েছে তা না, একটা গুলি রয়েছে। তো যেহেতু 5টা স্লট শেষ হয়ে গিয়েছে এবং লাস্টের স্লটে তো গুলি রয়েছেই, তো এটার মানে শিওর যে সেলসম্যান এখন মরবেই। 6 নম্বর গুলিটা যে করবে সে মরবে, আর ওটা পড়েছে সেলসম্যানের ভাগ্যে। তো এর জন্য গেহুন করিকে সেলসম্যানকে গান দিয়ে বলে, দেখো এবার হয়তো তুমি প্রচন্ড ভয়ের মধ্যে রয়েছো এবং তুমি হয়তো চিন্তাও করছো আমাকে মেরে ফেলার, কারণ বন্দুকের ভেতর এখন যে গুলিটা রয়েছে, একটা গুলি রয়েছে, সেটাতে তোমার মৃত্যু নিশ্চিত। তো তুমি যদি চাও আমাকে মেরে ফেলতে পারো, তবে সেটার আগে অবশ্যই তোমার স্বীকার করতে হবে তুমি তোমার বসের একটা পালতো কুকুর। তো দেখা যাক তুমি কি ইমানদারের সাথে খেলো নাকি তুমিও একটা আবর্জনা। তো এইটা শোনার পরে সেলসম্যানের ইগো হার্ট হয় এবং সে করে কি নিজের ওয়েট বাঁচানোর জন্য নিজেই নিজেকে শুট করে দেয় এবং এখানে মারা যায়, যেটা আমি অবশ্যই এক্সপেক্ট করিনি যে এত তাড়াতাড়ি সেলসম্যান শেষ হয়ে যাবে কাহিনী সেলসম্যানের। তো যাই হোক, এইদিকে আমরা বাইরে দেখতে পাই ডিটেকটিভ জুনহো গেহুনকে ফলো করে এখানে চলে এসেছিল, আর সে তো বাইরে ওয়েট করছিল। বাট তখনই হোটেলের মধ্যে থেকে গুলি চলার আওয়াজ শুনতে পায়, মানে একটু আগে ওই যে তোমার সেলসম্যান গুলি করলো। তো এই জন্য করে কি দৌড়ে হোটেলের মধ্যে চলে আসে, কিন্তু যখনই সে একটা রুমের দরজা ওপেন করে সেখানে সে প্রথমে পায় হচ্ছে ডেভিডকে বাধা অবস্থায়। আর তখন ডেভিড বলে, প্লিজ আমাকে মারবেন না, আমি কিছুই করিনি। তো এরপর জুনহো যখন গেহুন সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে বলে যে গেহুনকে আপনি 7420 নাম্বারে পাবেন। আর এইদিকে আমরা দেখি গেহুন যখন সে সেলসম্যানের পকেটের মধ্যে চেক করে তখন সে ওখানে একটা কার্ড পেয়ে যায়, মানে এটা অবশ্যই বসের কার্ড। আর তখনই সেখানে জুনহো পিছন থেকে চলে আসে এবং গেহুনকে অ্যারেস্ট করে ফেলে। আসলে জুনহো এখানে মনে করছে যে গেহুনই হয়তো সেলসম্যানকে খুন করেছে, তো এই জন্য ওকে অ্যারেস্ট করে নিয়ে থানায় যাওয়ার কথা বলছিল, কিন্তু তখনই পেছন থেকে ডেভিড এসে জুনহোর উপরে হামলা করে দেয়। আর এইটা দেখার পরে গেহুন করে কি ডেভিডের দিকে গান পয়েন্ট করে, কিন্তু তখন ডেভিড করে কি সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলা শুরু করে। আর এখানে লক্ষ্য, গেহুন কিন্তু ডেভিডকে কখনো দেখেনি। গেহুন মূলত ডেভিডের বসের সাথে কাজ করতো, চঙের সাথে। তো এই জন্য ডেভিড বলে, আমি আমার বস চঙের জন্য কাজ করতাম, আর এই সেলসম্যান সম্পর্কে চঙের সাথে মিলে আমি আপনাকে তথ্য দিয়েছিলাম, কিন্তু এই সেলসম্যান আমাদের দুজনকে ধরে চঙকে মেরে ফেলেছে, যে কিনা আমার কাছে আমার গার্ডেনের মতো ছিল। আর এরপর যখন ও সেলসম্যানের লাশ দেখতে পায় ও করে সমস্ত রাগগুলো ওই সেলসম্যানের লাশের উপর দিয়ে ঝাড়া শুরু করে। আর এরপর আমরা দেখি গেহুন যখন ওই সেলসম্যানের পকেট থেকে পাওয়া কার্ডটার উল্টো পাশ চেক করে তখন সে দেখতে পায় যে ফ্রন্টম্যান এই সেলসম্যানের সাথে একটা ক্লাবে 4 দিন পরে দেখা করতে চেয়েছিল। তো এরপর গেহুন করে কি জুনহুকে বাথরুমে নিয়ে যায় এবং সেখানে বেঁধে ফেলে, আই মিন ওই ডিটেকটিভকে। আর তারপর গান পয়েন্টে নিয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? কিন্তু এখানে জুনহো বলে, দেখো আমি তোমাকে আগে থেকেই চিনি, তোমার সাথে এর আগে আমার থানায় মিট হয়েছিল, তারপর গেমেও আমার একবার মিট হয়েছিল, আর আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি এই লোকগুলোকে চিনো কিনা। তখন তুমি বলেছিলে আমাদেরকে শুধুমাত্র নাম্বার দেওয়া হয়, কারণ নাম দেওয়া হয় না। তো এটা শোনার পরে গেহুন বিশ্বাস করে যে হয়তো এই জুনহো ছেলেটা এই গেম সম্পর্কে জানে। আর তারপর গেহুন করে কি ওকে ক্লিয়ার করে বলা শুরু করে। তো এখানে গেহুন বলে যে এই সেলসম্যানই মূলত মানুষজনদেরকে গেমের মধ্যে নেওয়ার কাজটা করতো, আর সে আমাকে এই গেমে নিয়েছিল, আর এইভাবে সে না জানে আরো কতজনকে গেমের মধ্যে নিয়েছে। তবে এখন সে ধরা পড়ে গিয়েছে, আর তারপর সে আমার সাথে একটা গেম খেলে সেই বাজিতে হেরে নিজেই মারা গিয়েছে। আমি তাকে মারার চেষ্টাও করিনি, কিন্তু আমি যে কোনো ওয়েতে এই গেমটা বন্ধ করতে চাই, আর এই কারণে আমি উল্টো ওদের পেছনে লেগেছি। আর তুমি কি জানো যে এই গেম কে পরিচালনা করে? কারণ তুমি তো বললে তুমি গেমের ভেতরে গিয়েছিলে। তো জুনহো তখন বলে, আই মিন ডিটেকটিভ বলে, যে এই গেমটা পরিচালনা করে তাকে ফ্রন্টম্যান বলা হয়। আর তারপর গেহুন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তার চেহারা দেখতে পেয়েছিলে? তখন জুনহো একটা মিথ্যা কথা বলে আবারও, সে বলে আমি তার চেহারা দেখতে পাইনি। মানে ওর ভাইয়ের কথা বলবে কিভাবে, ওর উদ্দেশ্য ওর ভাইকে বাঁচাবে। তবে তখনই গেহুন বলে, ওর বস আমাকে বলেছিল তারা এই গেমটা ডিজাইনই করেছে
হয়েছে কোটিপতিদের জন্য, যারা টাকার জন্য বিরক্ত হয়ে গিয়েছে। তো ওই সমস্ত কোটিপতিকে না মেরে এই গেমটা আমি কোনোভাবে বন্ধ করতে পারবো না, আর আমাকে তো ওই ফ্রন্টম্যানকে অবশ্যই মারতে হবে। তো এটা শোনার পরে জুনহো বলে, দেখো আমি যেহেতু ভিআইপিদের চেহারা দেখতে পেয়েছিলাম, তো আমি চাইলে তোমাকে ব্যাপারে সাহায্য করতে পারি। আর তোমার সাথে যেমনটা হচ্ছে আমার সাথে কিন্তু একই রকম হচ্ছে। তুমিও সেখানকার মৃত মানুষদের কথা ভুলতে পারছো না, আমিও ভুলতে পারছি না। তো তুমি যদি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে অবশ্যই এই ব্যাপারে সাহায্য করতে পারবো। তো এই কথা শোনার পরে গিহন রাজি হয়ে যায়, আর তারপর সে ডেভিড এবং জুনহো দুজনকেই টিমে নিয়ে নেয়। আর এরপর সে তাদের দুজনকে নিয়ে চলে যায় হচ্ছে সেই রুমে যেখানে সেই সমস্ত টাকা ছিল, জেতা টাকা, মানে 45 বিলিয়ন ওন। তো এখানে গিহন বলে, এই গেম খেলে মূলত আমি টাকাগুলো জিতেছিলাম, তবে এই সমস্ত টাকা এখন আমি খরচ করব ওই গেমটা ধ্বংস করার পেছনে, কারণ এই টাকাগুলো হচ্ছে সেই মৃত মানুষদের টাকা যাদেরকে এই গেমে মারা হয়েছিল। তো এরপর গিহন যখন ডেভিড আর জুনহোকে লোভ দেখায় যে তোমাদের এই টাকা আমি ভাগ করে দেবো, তখন ওরা বলে আমাদের টাকার দরকার নেই, শুধুমাত্র আমরা প্রতিশোধ নিতে চাই। তো এখানে জুনহো বলে যে আমি আমার ভাইয়ের বদলা নিতে চাই, আর ডেভিড বলে আমি আমার বাবার মতো বস চং এর বদলা নিতে চাই, যে কোনো ওয়েতে আমি ওদেরকে শেষ করে দেবো। বাট জুনহো তখন বলে, দেখো তোমরা বন্দুক দিয়ে কিন্তু ওদের সাথে পারবে না, ওদের কাছে আরো বড় ধরনের অস্ত্র মজুত রয়েছে। তো এই কথা শুনে ডেভিড চং এর সাগরেদ ও করিকে ওদের বন্দুকের কালেকশন দেখাতে নিয়ে যায়, এবং এখানে অনেক ক্যাটাগরির বন্দুক রয়েছে, একবারে মিলিটারি গ্রেডের। আর তারপর এই বন্দুকগুলো দিয়ে তারা করে কি নিজেদের প্র্যাকটিস সেশনও শেষ করে, নিজেদের প্রস্তুত করে নেয়। আর তারপর গিহন এসে জুনহোকে এটা ক্লিয়ার করে বলে দেয় যে আমরা শুধুমাত্র 3 জন কিন্তু ওদের সাথে কোনোভাবেই পারবো না, আমাদের আরো অনেক মানুষের সাহায্যের প্রয়োজন রয়েছে, আমাদেরকে টিম বানাতে হবে, বড় টিম বানাতে হবে, যাতে আমরা এই গেমটাকে বন্ধ করতে পারি। আর এইদিকে আমরা একটা মেলা দেখতে পাই, আর এই মেলার মধ্যে অনেক অনেক বাচ্চা ছিল, সবাই মিলে এখানে ফুর্তি করছিল। আর তখন ওই তোমার একটা বানি এসে, মানে ওই যে পাপেট বানি এসে এক এক করে সবাইকে চকলেট দেওয়া শুরু করে। বাট টম নামের যে একটা ছেলে ছিল তাকে ভুলে চকলেট না দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, এর জন্য টমের মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়। বাট এরপরে আরেকটা মনে করো পুতুলের শোক একটা ক্যান্ডি দেয়, তো এটা দেখে টম অনেক হ্যাপি হয়। আর এরপর আমরা দেখি ওই বানিগুলো তাদের চেঞ্জিং রুমে চলে আসে, আর তারা দ্রুত এই ড্রেসগুলো খুলছিল, কারণ এই ড্রেসের মধ্যে তাদের অনেক বেশি গরম লাগে, মানে বিষয়টা বুঝতেই পারছো কত মোটা কাপড়। আর তখন আমরা মে নামের একটা মেয়েকে দেখতে পাই, আর সে ওই পুতুলের মধ্যে ছিল যে আর কি ওই টমকে চকলেট দিয়েছে। তো তখন টম করে কি দৌড়ে মেয়ের কাছে চলে আসে, আর তাকে বলে থ্যাংক ইউ, কারণ তুমি আমাকে চকলেট দিয়েছিলে। বাট তখনই সেখানে টমের বাবা দৌড়ে আসে এবং ওকে ওখান থেকে নিয়ে যায়। বাট তখনই সেখানে থাকা সবাই টমকে নিয়ে কথা বলা শুরু করে, এবং ওদের কথা শুনে মে নামের সেই মেয়েটা জানতে পারে টমের ব্লাড ক্যান্সার রয়েছে এবং সে যে কোনো সময় মারা যেতে পারে। আর তার বাবা কোন রকমের মানুষের পেন্টিং বা ছবি আর্ট করে সংসার চালায়। তো এই সমস্ত কথা শোনার পরে মেয়ের মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়, আর তারপর সে টমের দেওয়া ওই বাচ্চাটার দেওয়া সেই পেন্টিংটা দেখছিল। আর এদিকে গিহন চলে আসে, ওই যে ওর বন্ধু সাংহুন নাকি কি গত পর্বে মারা গেল ওর মায়ের সাথে দেখা করতে। তবে সে দূর থেকে দাঁড়িয়ে দেখে যে আন্টি বা বন্ধুর মা কাজের মধ্যে অনেক ব্যস্ত। আর তখনই সেই ছেলেটা চলে আসে, যে ছেলেটাকে গত পর্বে তোমাদের নিশ্চয়ই মনে আছে, গত পর্বে যে একটা মেয়ে মারা গেল নর্থ কোরিয়ার, ওর একটা ভাই ছিল এতিমখানা, সেই ভাইকে ছাড়িয়ে আনলো আমাদের গিহন, সেই ভাইকে দিয়েছিল হচ্ছে ওর বন্ধুর মায়ের কাছে। তো দুজনকে অনেক হ্যাপি দেখে অনেক খুশি হয়। আর এরপর সেখান থেকে সোজা চলে আসে একটা দালালের কাছে। আর এই দালালের কাছে কেন গিয়েছে বুঝতেই পারছো, গত পর্বে যে মেয়ে ছিল ওর মা তো এখনো নর্থ কোরিয়াতে আটকা রয়েছে। তো ওই লোকটা গিহনকে বলে ওই বাচ্চার মাকে তো আমি খুঁজে পেয়েছি, সে নর্থ কোরিয়ার একটা জেলের মধ্যে বন্দী রয়েছে, এবং আমি কাজেও লাগিয়ে দিয়েছি লোকজনদেরকে, আমি যে কোনো টাকা খরচ হলেও তাকে আমি বের করে নিয়ে আসবো। তো এটা শোনার পরে গিহন একটু হ্যাপি হয়ে যায়। আর আমরা এখানে গিহনের কথা জানতে পারি এই দালালকে অনেক আগে গিহন অনেক টাকা দিয়ে রেখেছে। তবে গিহন যখন বের হয়ে আসছিল তখন সে একটা মেয়েকে দেখতে পায়, আর এই মেয়েটাকে তো চিনতেই পারছো, এটা হচ্ছে সেই মেয়েটা, মে নামের সেই মেয়েটা, একটু আগে মাস্কট লাগিয়েছিল আর কি। তো মেয়ে করে কি দালালের কাছে যায়, বাট দালাল তখন মেয়ের সাথে একটু উচ্চ কণ্ঠে কথা বলে, কারণ বুঝতে পারছো গিহন এখন বড় লোক মানুষ, বাট মেয়ে তো গরিব মানুষ। তো দালাল মেয়েকে ক্লিয়ার করে বলে দেখো কোথাও আমি তোমার মেয়েকে খুঁজে পাইনি। আর তারপর মেয়ে করে কি দালালকে আরো কিছু টাকা দেয় এবং বলে আরেকবার প্লিজ খুঁজুন। বাট দালাল তখন বলে দেখো তুমি তোমার দেশ থেকে একটা সৈনিককে মেরে পালিয়েছো, তার মানে হচ্ছে তুমি একজন দেশদ্রোহী। তো এটা হতে পারে তোমার মেয়েকে হয়তো তারা দেশদ্রোহীর মেয়ে হিসেবে মেরে ফেলেছে, আর উত্তর কোরিয়াতে এটা করতেই পারে। তো এই জন্য তাকে দ্রুত খুঁজে বের করাটা অসম্ভব। তো এই কথা শোনার পরে মেয়ের মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়, আর ওখান থেকে সে সোজা বাড়িতে চলে আসে। আর এরপর আমরা দেখতে পাই সে বাড়িতে এসে তার মেয়ের ছবিটা দেখতে থাকে, এবং তার হাজবেন্ডকে আমরা দেখতে পাই সে হয়তো নর্থ কোরিয়ার মিলিটারিতে ছিল। তো মেয়ে আর হাজবেন্ডের ছবি দেখে সে প্রচন্ড আপসেট হয়ে যায়। বাট তখনই সেখানে একটা লোক আসে এবং তাকে গেমের মধ্যে এন্টার করার জন্য একটা কার্ড দিয়ে যায়। তবে এখানে তাকে যে কার্ড দেওয়া হয় কোনো খেলাখেলি করে কার্ড দেওয়া হয় না, ডাইরেক্ট কার্ড দেওয়া হয়। আর কার্ড পাওয়ার সাথে সাথে ও গেমে যাওয়ার প্রিপারেশন নিয়ে নেয়। তো ব্যাপারটা আমাদের কাছে একটু উইয়ার্ড লাগে। আর এইদিকে আমরা দেখি জুনহো যখন তার মায়ের সাথে ছিল তখন ইনহুকে নিয়ে কথা বলা শুরু করে, আই মিন আমাদের ফ্রন্টম্যানকে নিয়ে। আর তখন জুনহুর মা ওকে বলে হয়তোবা ইনহু আমাদের সাথে এখন আর সম্পর্ক রাখতে চায় না, কারণ আমি হচ্ছে ওর সৎ মা। তবে জুনহু তখন ওর মাকে বলে সে তো তোমাকে অনেক ভালোবাসে, সে তোমার সাথে কোনো দিনই এমনটা করতে পারবে না। আর তাছাড়া তোমার কাছে তখন তো কোনো টাকাও ছিল না, তুমি চাইলেও তাকে হেল্প করতে পারতে না। বাট তখন জুনহুর মা বলে দেখ ও তোর সৎ ভাই হওয়া সত্ত্বেও তার নিজের কিডনি তোকে দান করে তোর জীবন বাঁচিয়েছিল, কিন্তু এরপর তার ওয়াইফ যখন অসুস্থ হয়ে গিয়েছিল তার অনেক টাকার দরকার ছিল, আর যেহেতু তার কাছে টাকা ছিল না এর জন্য চিকিৎসার অভাবে তার ওয়াইফের মৃত্যু হয়েছে, আর তার জন্য হয়তো পরবর্তীতে তোর ভাইয়েরও মৃত্যু হয়ে গিয়েছে, কিন্তু এত কিছুর মধ্যে আমি তাকে কোনো সাহায্যই করতে পারিনি। বাট তখন জুনহোর মাকে বলে আমার বড় ভাই ইনহুর উচিত ছিল আমাকে কিডনি দেওয়ার জায়গায় ওই কিডনিটা বিক্রি করে ওর ওয়াইফের চিকিৎসা করানোর,
আমার মরে যাওয়াই ভালো হতো। আর তাছাড়া আমার ভাইয়ের চাকরি থেকে 2 নম্বর করে টাকা নেওয়া উচিত হয়নি, আর এই কারণে তাকে চাকরিটাও হারাতে হয়েছিল। আর এই সকল সমস্যার শুরুটা তো সেখান থেকে হয়েছিল। তো এখানে আমরা বুঝতে পারি ওদের ফ্যামিলিতে একটা সমস্যা রয়েছে, এবং এটা এমন একটা সমস্যা যেটা থেকে ওরা বের হতে পারবে না। মানে জুনহুকে তার বড় ভাই ইনহু কিডনি দিয়ে হেল্প করেছিল, কিন্তু এদিকে আবার টাকারও হবে সেই বড় ভাইয়ের ওয়াইফের মৃত্যু হয়ে গিয়েছিল, কিন্তু তখন আবার জুনহু বা তার সৎমা হেল্প করতে পারেনি। তো এই সমস্ত কারণে ইনহু হয়তো ওদের উপর অনেক রাগ করে রয়েছে। আর এই টাকার সমস্যা থেকে বের হওয়ার জন্য হয়তো ফ্রন্টম্যান বা ইনহু ওই সময় স্কুইড গেমে চলে গিয়েছিল। তো যাই হোক, পরের দিন সকালবেলা মেয়ে যখন মেলা থেকে কাজ শেষ করে বাসার দিকে ফিরছিল, তখন সে দেখতে পায় টম নামের সে ছেলেটাকে হসপিটালে নেওয়া হচ্ছে, কারণ তার রক্ত চেঞ্জ করা হয়নি অনেকদিন হয়েছে। আর ওর বাবাও তখন অ্যাম্বুলেন্সে উঠে পড়ে, কিন্তু তখন ওর টুপিটা মাথা থেকে পড়ে যায়। তো মেয়ে করে কি এটা কুড়িয়ে তার কাছে রেখে দেয়। আর একটু পর আমরা দেখতে পাই ডক্টর করে কি টমের বাবাকে এটা ক্লিয়ার করে বলে যে টমের চিকিৎসা করাতে হলে অনেক টাকার প্রয়োজন, তো ওকে আর ফ্রি চিকিৎসা দিতে পারবে না, কোনোভাবেই সম্ভব নয়। তো এই জন্য তাকে অনেক টাকা একসাথে নিয়ে আসতে হবে, নয়তো তার ছেলেকে কোনোভাবে আর বাঁচানো যাবে না। আর দূর থেকে বসে মেয়ে এই সমস্ত জিনিসগুলো শুনে ফেলে, আর তারপর সে চলে আসে টমের সাথে দেখা করতে। আর সে যখন টমের দিকে তাকিয়েছিল, তখন সে টমের মধ্যে নিজের মেয়েকেও দেখতে পাচ্ছিল, কারণ তার মেয়েটাও এতটুকু বয়সী হবে। তো এই জন্য তার প্রচন্ড মায়া লাগে টমের প্রতি। আর তারপর সে করে কি টুপিটা টমের মাথার কাছে রেখে এখান থেকে চলে যায়। আর এর একটু পর টমের বাবা যখন ব্যাক করে, তখন সে ওই টুপিটা পায়। আর এটা দেখার পরে সে অনেক কিউরিয়াস হয়ে যায় যে কে এটা রেখে দিল টুপিটা কই থেকে আসলো। আর এদিকে আমরা দেখি গেহনের টিম করে কি গেহনের মুখ থেকে একটা দাঁত বের করে, এবং দাঁতের ভেতরে একটা ট্র্যাকার লাগিয়ে নকল দাঁত লাগিয়ে দেয়, যাতে আমাদের গেহন যে জায়গাতেই যাক ওর টিমকে ট্র্যাক করতে পারে। মানে ব্যাপারটা বুঝিয়ে বলি, আমাদের গেহন এখানে যে কাজটা করেছে, সন্ত্রাসীকে দমন করার জন্য নিজে একটা সন্ত্রাসী বাহিনী তৈরি করে ফেলেছে। তো যাই হোক, এরপর তারা সবাই মিলে প্রিপারেশন নেওয়া শুরু করে, এবং তারা সবাই মিলে বারবার বন্দুক চালানোর প্র্যাকটিস করা শুরু করে। মানে দেখতেই পাচ্ছ ওরা বিশাল একটা টিমও হায়ার করে ফেলেছে, এবং এই টিমটা কিন্তু নর্মাল টিম না, সব এক্স মেরিনদের একটা টিম ছিল, মানে সাবেক আর্মি অফিসার সব এখানে। তো এখানে গেহন তাদেরকে একটা কথা ক্লিয়ার করে বুঝিয়ে দেয়। তারা বলে যেহেতু আমরা একটা টিম, এর জন্য আমি তোমাদেরকে যেমনটা বলবো তেমনটাই তোমরা করবে, আর আমার সঙ্গে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, আমাকে যে কোনো সময় মেরে ফেলাও হতে পারে, কিন্তু তোমাদের কাজ তোমরা ঠিকই করবে, তোমাদের অর্থায়ন আমি অলরেডি করে রেখে গিয়েছি। মানে বুঝতেই পারছো টাকা পয়সার তো কোনো সমস্যা নেই। বাট তখন ডেভিড বলে, স্যার আপনি কি বলছেন? আপনার দাঁতের মধ্যে একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছি, এটার মাধ্যমে আমরা আপনাকে পৃথিবীর যে কোনো কোণা থেকে খুঁজে বের করতে পারবো, সো আপনি একদমই টেনশন করবেন না। কিন্তু যেহেতু গেহুন আরো একবার নিজের জীবনটা ঝুঁকির মধ্যে ফেলতে যাচ্ছে, তো এই কারণে সে শেষবারের মতো তার মেয়ের সাথে কথা বলতে চায়। তো গেহুন তার মেয়েকে কলও দেয়, বাট কোনোভাবেই তার মেয়েকে কিছু বলতে পারছিল না। আর তার মেয়ে ওই পাশ থেকে একভাবে কথা বলে যাচ্ছিল। আর যখন ওর মেয়ে দেখতে পায় কেউ কথা বলছে না, তখনও বুঝতে পারে হয়তো ওর বাবাই ওকে কল দিয়েছে। মানে গেহুন কল দিয়ে জাস্ট কথা বলেনি ওর মেয়ের সাথে, ওর মেয়ে এক একে কথা বলছিল, হ্যালো কে বলছেন এরকম একটা ব্যাপার। আর এরপর আমরা দেখি মেয়ে করে কি ওই কার্ডের নাম্বারে কল দেয়, আর সেই গেমের মধ্যে যাওয়ার জন্য ফুললি রেডি হয়ে গিয়েছে। হয়তো সেই টাকাগুলো যে কোনো ওয়েতে ইনকাম করতে চায়, গেমের টাকাগুলো, এবং সেই টাকাগুলো দিয়ে সে হয়তো নর্থ কোরিয়া থেকে তার মেয়েকে উদ্ধার করতে চায়, কিংবা টম নামে যে একটা ছেলে রয়েছে ব্লাড ক্যান্সার রোগী, ওকে হয়তো সেভ করতে চায়। আর এই কারণে হয়তো গেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এরপর আমরা দেখি গেহন তার 2 টিমমেট ডেভিড আর জুনহুকে নিয়ে চলে আসে একটা ক্লাবের সামনে, কারণ আজকে ওই সেলসম্যানের সাথে ফ্রন্টম্যানের এই ক্লাবেই দেখা করার ডেট ছিল। তবে তারা যখন সেখানে চলে আসে, তখন তারা বুঝতে পারে যে আজকে হচ্ছে হ্যালোইনের দিন। তার মানে হয়তো আজকে আবল তাবল ড্রেস পরে অনেকে আসতে পারে, অনেক রকমের মুখোশ পরে আসবে, তো এর জন্য বোঝা যাবে না যে কোনটা ফ্রন্টম্যান। তো এরপর প্রথমে গেহন আর ডেভিড করে কি মাঝামাঝি চলে যায়, যাতে করে ওরা পুরো বিষয়টা পর্যবেক্ষণ করতে পারে। আর এইদিকে আমরা দেখতে পাই জুনহু গাড়িতে বসে ওদের জন্য অপেক্ষা করছিল। আর তখনই জুনহু দেখতে পায় স্কুইড গেমের পোশাক পরে 2 জন লোক ওদের মাছ দিয়ে যাচ্ছে। তো তখন ওর সন্দেহ হয়, এবং ও করে কি ব্লুটুথের সাহায্যে ক্লাবের ভেতরে থাকা গেহন আর ডেভিডকে এটা জানিয়ে দেয়। আর এর সাথে সে গার্ডদের এটা বলা ট্রাই করে, কিন্তু গার্ডরা ওকে ভেতরে যেতে দিতেই চাচ্ছিল না। আর তারপর গেহন করে কি তার অস্ত্রটা বের করে পুলিশ অফিসার পরিচয় দিয়ে ওদেরকে থ্রেট দিয়ে তারপর ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ওইদিকে আমরা দেখি গেহনের কাছে পেছন থেকে স্কুইড গেমের মেম্বাররা চলে আসে, এবং তারা গেহনকে নিয়ে পেছনের রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এতক্ষণে জুনহু ভিতরে চলে এসেছে, আর সে এসে দেখতে পায় ডেভিডকে অলরেডি বেহুশ করে রাখা হয়েছে। মানে চিন্তা করো, ডেভিড নাকি ওর বডিগার্ড, ওকেই বেহুশ করে ফেলেছে। আর এরপর যখন ও ট্র্যাকারটা চেক করে, তখন ও বুঝতে পারে গেহনকে পেছনের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তো এর জন্য করে কি দৌড়ে পেছনে চলে আসে, কিন্তু ততক্ষণে একটা বড় লিমুজিন গাড়িতে করে গেহনকে গার্ডরা সেখান দিয়ে নিয়ে চলে গিয়েছে। তো এর জন্য সে তার পুরো টিমকে এই খবরটা জানিয়ে দেয়, তারা যেন সবাই মিলে ওই বিশাল বড় লিমুজিনটাকে ফলো করা শুরু করে। আর এইদিকে আমরা দেখতে পাই লিমুজিনের ভেতরে একটা স্পিকার রয়েছে, যেটার সাহায্যে গেহন ফ্রন্টম্যানের সাথে কথা বলছিল। তো এখানে গেহন ফ্রন্টম্যানকে বলে, এর আগে আমি একবার গাড়িতে বসেছিলাম তোমাদের কোম্পানির, বাট এই বসাটা একটু অন্যরকমই লাগছে, একটু ভিআইপি লাগছে। তো ফ্রন্টম্যান তখন ওকে ক্লিয়ার করে বলে, দেখো তুমি এখন তো ভিআইপি, টাকা পয়সা আছে তোমার, তুমি তোমার টাকা দিয়ে লাইফটা এনজয় করো, তুমি বাংলাদেশের বরিশালে যাও, বরিশালে একটা মেয়ে বিয়ে করো, নতুন করে জীবন শুরু করো, কিন্তু তুমি সেটা না করে তুমি আবার আমাদের স্কুইড গেমের পেছনে লেগে অনেক বড় একটা ভুল করেছো। বাট তখন কেউ বলে, না আমি তো তোমার সাথে জাস্ট মিট করতে যাচ্ছিলাম, কিন্তু তুমি এতটাই ভীতু যে আমার সাথে দেখা করার পর্যন্ত সাহসটা পেলে না। তবে কি জানো, আমি যে কোনো ভাবে তোমার গেমের ভেতরে যাব, এবং এই গেমটা আমি বন্ধ করেই ছাড়বো। বাট তখন ফ্রন্টম্যান ওকে বলে, দেখো আমি এই গেম তো কারোর উপর জোর করে চাপিয়ে দিইনি, তোমরা নিজেদের ইচ্ছেতেই গেম খেলতে এসেছিলে, এখন তো আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, তাই না? আর তখন গেহন ওকে বলে, তোমরা তো গরিব মানুষ
মানুষের গরিব হওয়ার সুযোগ নিয়েছো, তাদেরকে টাকার লোভ দেখিয়ে তাদের মৃত্যুর কূপের মধ্যে ফেলে দিয়েছো, যেখান থেকে বেঁচে ফিরে আসাটা ইম্পসিবল ছিল। আর এটা নাকি বড় লোকেদের এনজয় না? জীবনের চাইতে টাকা কোনো বড় হতে পারে? টাকা দিয়ে জীবন নিচ্ছ, টাকা দিয়ে জীবন আনতে পারবে? বরং তুমি আর তোমার বস কোনোভাবেই কারো জীবন নেওয়ার অধিকার রাখো না। আর এই কারণে যে কোনো ভাবে আমি এই গেম তো বন্ধ করে ছাড়বই, কারণ গরিব হওয়া কোনো অপরাধ নয়, গরিবদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। বাট তখন ফ্রন্টম্যান ওকে একটা বিষয় ক্লিয়ার করে বলে যে গরিব বলা ঠিক হবে না, ওরা মূলত সমাজের আবর্জনা, আর যতদিন পর্যন্ত এই সমাজের আবর্জনাগুলো পরিষ্কার না হবে ততদিন গেমগুলো চলতেই থাকবে। আর তুমি চাইলেও এই গেমটা বন্ধ করতে পারবে না, কারণ সমাজের আবর্জনা সব গরিব মানুষেরা ইচ্ছা করে এই গেমের মধ্যে লাফিয়ে লাফিয়ে পড়বে। আর এই দিকে আমরা দেখতে পাই ততক্ষণে গেহুনের টিম ওকে ট্র্যাক করে ফেলেছে এবং তারা সেই লিমুজিন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর এই দিকে গেহুন করে গিয়ে ফ্রন্টম্যানকে বলে গরিব মানুষদেরকে তুমি কখনো ঘোড়া ভেবে মেরে ফেলতে পারো না, ঘোড়ার মানুষের মধ্যে পার্থক্য থাকে। তো এখানে ঘোড়া বলার কারণটা আমি তোমাকে বুঝিয়ে বলি। বিদেশে দেখবে ওই ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়, সেখানে কোটিপতিরা করে কি কোটি কোটি টাকা দিয়ে ঘোড়ার উপর বাজি লাগায়, যেই ঘোড়া ফার্স্ট হবে ওই ঘোড়া ফার্স্ট হবে। যেরকম তোমার এই কি বলে স্কুইড গেমে মানুষদের উপর সেরকম আর কি ঘোড়ার মতো বাজি লাগানো হচ্ছে। কিন্তু তখন ফ্রন্টম্যান ওকে বলে তাহলে তুমি তোমার সেই ঘোড়াগুলোকে গিয়ে বলো তারা যেন গেমের মধ্যে এন্টার না করে, আমি তো তাদের গেমের মধ্যে জোর করে আনছি না, এখন আমার এখানে গেমের মধ্যে খেলতে আসলে আমার দোষ কি? আর তখনই আমরা দেখতে পাই গেহুনের টিমের গাড়িকে একটা স্নাইপার করে কি শুট করে পাঞ্চার করে দেয়। আর এই কারণে ওরা সামনে আসতে পারে না, জুনহুর গাড়িটাকে এভাবে পাঞ্চার করে দেওয়া হয়। আর তারপর ফ্রন্টম্যান গেহুনকে জানায় তুমি আর তোমার টিম কিছুই করতে পারবে না, ওদেরকে অলরেডি আমি পাঞ্চার করে দিয়েছি, তোমার টিম অকেজো হয়ে গিয়েছে। তো এটা শোনার পরে গেহুনের মাথা হয়ে যায় গরম, তো এই জন্য সে ড্রাইভারের উপর শুট করে। কিন্তু তখনই ফ্রন্টম্যান তাকে এটা ক্লিয়ার করে বলে তুমি বন্দুক দিয়ে এই গেমটা বন্ধ করতে পারবে না, এত সহজে যদি এটা হতো অনেক আগে এই গেমটা বন্ধ হয়ে যেত। আর তখনই আমরা দেখতে পাই অনেক ভেবে চিন্তে গেহুন চিন্তা ভাবনা করে একটা কথা বলে। এখানে গেহুন ফ্রন্টম্যানকে ডাইরেক্ট চ্যালেঞ্জ দেয় আমি আবার এই গেমটা খেলতে চাই, তুমি আমাকে গেমের মধ্যে নাও, কারণ তোমার যে বড়লোক ক্লায়েন্ট গুলো রয়েছে তারা যদি গেমের মধ্যে আবারও আমাকে দেখে, কারণ আমি গতবারের উইনার, তারা অনেক হ্যাপি ফিল করবে, তারা আরো বেশি টাকা লাগাবে, তুমি প্লিজ আমাকে এই গেমে আবার নিয়ে নাও। তো এই কথা শুনে ফ্রন্টম্যান আবারও চিন্তা ভাবনা করা শুরু করে। আর তখন গেহুনকে উস্কে দিয়ে বলে এই তুমি এত ভয় পাচ্ছ কেন, আমাকে গেমের মধ্যে নিলে তোমার কোনো ক্ষতি হবে না, আর তাছাড়া তোমাদের যে মেইন বস সে মরার আগে লাস্ট টাইম আমার সাথেই মিট করেছিল এবং আমার সাথে লাস্ট গেমটাও খেলেছিল এবং ওই গেমে সে হেরে গিয়েছিল, তো তুমি তোমার বসের কথা ভেবে হলেও আমাকে নিয়ে নিতে পারো। তোমাদের নিশ্চয়ই মনে আছে ওর বস কে ছিল, ওই যে বুড়োটা 001 গত পর্বে লাস্ট টাইম দেখলাম মারা গেল আর কি। কিন্তু এই কথা শোনার পরে ফ্রন্টম্যান আমাদের গেহুনকে বলে দেখো তুমি বাংলাদেশের নায়ক বাপ্পারাজের মতো, যে কিনা নায়ক শাস্তি গিয়ে কোনোদিনও মেন নায়ক হতে পারে না, নিজের খালি সাইড নায়ক হিসেবে মরেই যায়, তো তুমিও তাই। বাট গেহুন তখন ওকে এটা ক্লিয়ার করে বলে দেখো আমি প্রমাণ করেই ছাড়বো যে বাপ্পারাজও নায়িকাকে পাবে এবং দুনিয়াতে এখনো ভালো মানুষ রয়েছে এবং ভালো মানুষের পার্ট হয়ে আমি এই গেমটাতে ভেতর ঢুকবো এবং গেমটাকে আমি ধ্বংস করে দেবো, তুমি কি ভয় পাচ্ছ ফ্রন্টম্যান? আর তখন ফ্রন্টম্যান বলে আচ্ছা ঠিক আছে, তোমার রিকোয়েস্ট আমি একসেপ্ট করলাম। তো এই জন্য তখনই ধোয়া ছেড়ে দেওয়া হয় এবং আমাদের গেহুন অজ্ঞান হয়ে যায়। আর আমরা তখন দেখতে পাই যে ফ্রন্টম্যান মূলত এই গাড়িতেই ড্রাইভারের পাশে বসেছিল এবং ওখান থেকেই গেহুনের সাথে কথা বলছিল। আর এরপর গেহুনকে নতুন করে আবারও এই গেমে ওয়েলকাম জানানো হয়। আর এইদিকে আমরা দেখতে পাই জুনহো এই সমস্ত বিষয়গুলো ব্লুটুথের মাধ্যমে সব শুনে ফেলে, কারণ গেহুনের কাছে তো তোমার ওই ব্লুটুথ রয়েছে যেটা সাজে একটু আগে কথা বলেছিল আর কি জুনহো। আর এইদিকে আমরা দেখতে পাই মেয়ে নামের সেই মেয়েটা চলে আসে একটা কন্টেনারের কাছে এবং সে 11 নম্বর কন্টেনারের ভেতর ঢুকে পারে, কিন্তু বাকি সবাই তো এভাবে ঢুকে না। তো তখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারি মেয়ে কোনো খেলোয়াড় নয়, মেয়ে মূলত স্কুইড গেমের যে গার্ড গুলো রয়েছে তার একজন গার্ড। তো বুঝতেই পারছো খেলা শুরু হতে চলেছে। আর আজকে এখানে আমাদের দ্বিতীয় ভিডিওটা শেষ করবো। তো গত পার্টে আমরা কি দেখেছিলাম, গেহুন করে কি ফ্রন্টম্যানের সাথে কথা বলে এবং সেই গেমে এন্টার করে যাতে এই গেমটা ধ্বংস করতে পারে। আর এই দিকে আমরা জানতে পারি মেয়ে নামের ওই মেয়েটা ছিল একজন স্কুইড গেমের গার্ড। আর আজকের ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই পরদিন সকালে জুনহো আর ডেভিড তার পুরো টিমকে নিয়ে চলে আসে হচ্ছে সমুদ্র পারে, কারণ তাদের বিশ্বাস ছিল এবারও গেহুনকে হয়তো গেমটা খেলানোর জন্য তারা কোনো একটা দ্বীপে নিয়ে যাবে। তো এই কারণে তারা ট্র্যাকারটাকে ফলো করে, যেটা ওর দাঁতে ছিল এই ট্র্যাকার ফলো করে ওই গেহুনকে ট্র্যাক করা ট্রাই করে। আর এর জন্য তারা চলে আসে হচ্ছে কামি নামের ওই লোকটার কাছে, মানে ওই জেলের কাছে, তার জাহাজে করে ওর ওই দ্বীপটাকে খুঁজে বের করবে। আর এই দিকে যখনই গেহুন জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় সে অলরেডি গেমের মধ্যে চলে এসেছে এবং তাকে আবারও 456 নাম্বারটা দেওয়া হয়েছে। আর এখানে আরো অনেক মানুষজন ছিল। তো এরপর সে যখনই উঠে সবার সাথে কথা বলার জন্য যাওয়ার ট্রাই করে তখনই চানি নামের একজন জ্যোতিষীর সাথে তার দেখা হয়। আর এই জ্যোতিষী তাকে বলে তোমার মধ্যে অনেক বেশি রাগ রয়েছে এবং প্রতিশোধের নেশাও রয়েছে, তুমি আসলে যে কোনো ওয়েতে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছো, আর তোমাকে এখানে ডেকেছে এখানে যারা মারা গিয়েছিল সেই মৃত মানুষদের আত্মারা। তো এই জ্যোতিষী তো অনেক সঠিক সঠিক কথা বললো, কিন্তু এই জ্যোতিষী নিজেকেই জানে ওর সাথে কি হবে, ওই গেমে আসলো হারামজাদি। তো যাই এরপর গার্ডরা চলে আসে আর সবাই এই কারণে সিরিয়ালে দাঁড়িয়ে যায়। তো গার্ডরা এখানে তাদের সবাইকে ওয়েলকাম করে এবং সিজন 1 এর মতো সবাই গার্ডদেরকে কোশ্চেন করা শুরু করে আর এক এক করে গার্ডরা কোশ্চেনের উত্তর দেয়। তো এরপর গার্ডরা সিজন 1 এর মতো সবাইকে প্রত্যেকটা নিয়ম এক্সপ্লেন করে বুঝিয়ে দেয় এবং তাদের প্রত্যেককে বলা হয় তাদের কত টাকা লোন ছিল তাদের ঘাড়ে এবং এবার যে খেলারগুলো এসেছে তারা একটু বড় লোক ছিল, তাদের কারোর উপর মিলিয়ন মিলিয়ন ইউনের ঋণ, কারোর উপর বিলিয়ন ইউনের ঋণ। আর এদের সবার মধ্যে আঙ্কেল জন নামের একজন লোক ছিল। আর এইদিকে আমরা দেখতে পাই যে জুনহো আর তার টিম মিলে গেহুনের দাঁতে লাগানো সেই ট্র্যাকারটার মাধ্যমে দ্বীপটাকে খুঁজে বেরিয়ে করে ফেলেছে। আর এখন তারা যে কোনো মূল্যে দ্বীপটাতে গিয়ে গেমটাকে নষ্ট করার প্ল্যানিং করছে। আর এই দিকে
এতক্ষণে গেমের মধ্যে তাদেরকে প্রাইজ মানির বক্সটা দেখানো হয় এবং তাদের সবাইকে বলা হয় এই গেমটা যে উইন করবে সে 45.7 বিলিয়ন ইয়ান পাবে এবং তাদেরকে 6 দিনে 6টা গেম খেলতে হবে এবং এরপর তাদেরকে নতুন আরেকটা সুযোগ দেওয়া হবে। আর এই সুযোগটা হলো প্রত্যেকটা গেমের পর একটা করে ভোটিং করা হবে এবং এই ভোটিং এ তারা সিদ্ধান্ত নিতে পারবে যে খেলাটি তারা কন্টিনিউ করবে না করবে না। মানে সিজন 1 এর মতো এখানেও মেজরিটিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তবে মেজরিটি যদি ভোট দেয় গেমটা খেলতে চায় তাহলে যে টাকাগুলো তারা এতক্ষণ জিতেছে সেই টাকাগুলো সবার মধ্যে ডিভাইড করে দেওয়া হবে এবং যার যার মতো ঘরে পাঠিয়ে দেওয়া হবে। মানে বুঝতেই পারছো গত পর্বে কিন্তু কাউকে টাকা দেওয়া হতো না, কিন্তু এই পর্বে সবাইকে টাকাও দিয়ে দেওয়া হবে যে তোমাদের খেলার দরকার নাই, ভাগে যে টাকা পাও নিয়ে চলে যাও। তবে এটা শোনার পরে গেহুন একটু শক হয়ে যায়, কারণ এই রুলটা হয়তো তার জন্য নতুন করে দেওয়া হয়েছে। আর এদিকে আমরা দেখতে পাই একটা মা ছেলে এসেছিল আর তারা দুজনকে দেখে তো অবাক। ছেলের ঋণ বলে মা এসেছে গেম খেলতে, আবার ফ্যামিলির অবস্থা খারাপ বলে ছেলে এসেছে গেম খেলতে যাতে তারা ঋণ পরিশোধ করতে পারে। কিন্তু এখানে এসে তারা একজন আরেকজনকে দেখে তো অবাক। আর তাছাড়া এখানে অনেক বড় লোক একটা লোক ছিল যার উপরে $1 বিলিয়ন লোন ছিল। তো যাই হোক এরপর সবাইকে একটা ফর্মে সিগনেচার করতে বলা হয়। তো সবাই যখন ফর্মের মধ্যে সিগনেচার করছিল তখন গেহুন ভালো মতো ফর্মটা চেক করছিল এবং সে দেখে নিয়মগুলো এখন আগের মতোই রয়েছে, তবে যেহেতু গেহুন এসেছে এই কারণে নতুন একটা নিয়ম অ্যাড করা হয়েছে। তো এরপর এক এক করে যখন সবার পিকচার তোলা হচ্ছিল তখন এখানে তারা একটা ফেমাস র্যাপার থানোসকে পেয়ে যায় এবং তারা সবাই তখন করে কি থানোসের সাথে ছবি তোলার জন্য দাঁড়িয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। বাট তখন গার্ডরা সাবধান করে দিয়ে বলে এটা কোনো সেলফি নেওয়ার ক্যামেরা নয়, এটা হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য একটা ক্যামেরা এবং এখানে যার যার ছবি শুধুমাত্র সেই তুলতে পারবে। তো তখন থানোস করে কি তার সমস্ত ফ্যানদের অবৈ দিয়ে বলে এখান থেকে যখন বাইরে বেরিয়ে যাব সবার সাথে ছবি তুলবো, বাট ওদের আইডিয়াও নেই ওরা কোথায় এসেছে। তো যাই হোক এরপর সবাই একটা একটা করে ছবি তোলা শুরু করে। আর এরপর আমরা ক্যাট নামের একটা ট্রান্সজেন্ডারকে দেখতে পাই। ট্রান্সজেন্ডার মানে হচ্ছে এই মেয়েটা মূলত থাইল্যান্ড থেকে এসেছে, আর থাইল্যান্ডে এটা খুব কমন ব্যাপার যে ছেলেরা মেয়ে হয় আর কি, মানে বুঝতে পারছো সার্জারি করে মেয়ে হয়। তো ওকে দেখে মা আর ছেলে কথা বলা শুরু করে যে কি রুচি মানুষের, মানে তারা বুঝতেই পারছিল না যে একটা ছেলে কিভাবে মেয়ে হতে পারে এবং মেয়েদের মতো ভাবভঙ্গি করতে পারে। মানে বুঝতেই পারছো দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশেও এই ট্রান্সজেন্ডার বা এই সমকামী জিনিসটা তো সহজ ব্যাপার না, দুনিয়ার কোথাও সহজ ব্যাপার না। এটা সহজ বানায় হচ্ছে ওই ট্রান্সজেন্ডার বা সমকামী যারা আছে তারা মিডিয়ার মাধ্যমে এটা সহজ বানানোর চেষ্টা করে। এটা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম একটা ব্যাপার যেটাকে কোনোভাবেই সাপোর্ট করা যায় না। মানে যারা মূলত সমকামী ওদের দরকার চিকিৎসা, অধিকার নয়। তো যাই হোক এরপর ফাইনালি গেহুন তার পিকচারটা ক্লিক করে ফেলে। আর এই সমস্ত বিষয়গুলো কিন্তু ফ্রন্টম্যান ক্যামেরার মধ্যে দিয়ে দেখছিল। আর তখনই গেহুনের সাথে তার যে বেস্ট ফ্রেন্ড চং এর দেখা হয়ে যায়, যাকে আমরা সিজন 1 এর প্রথম পর্বে দেখেছিলাম। তো চংকে দেখে গেহুন তো পুরোপুরি শক, আবার চংও শকড হয়ে গিয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা তো জানি যে গেহুন গত 3 বছর ধরে গায়েব রয়েছে, তো এই কারণে চং তো অবাক হয়ে যায় এতদিন পর ওকে দেখে। আর এরপর গেহুন যখন জিজ্ঞাসা করে তুই এখানে কেন, তখন চং বলে আগে তোরটা বল। তো গেহুন তখন বলে আমারটা পরে বলে আগে তোরটা বল। তো চং তখন বলা শুরু করে আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে, আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিয়ে আলামিনের একটা সাবস্ক্রাইবারের সাথে চলে গিয়েছে, আর আমার মাথার উপরে বর্তমানে বিশাল বড় একটা দেনার চাপ রয়েছে। তো এই কারণে আমি গেম থেকে টাকা ইনকাম করতে চাই, আর একবার যদি গেম থেকে বেরিয়ে যাই তখন তোকে সমস্ত বিষয়টা এক্সপ্লেন করবো। বাট গেহুন তখন বলে হারামজাদা তোর আইডিয়াও নেই তুই কি করেছিস, তবে যাই করেছিস আমি আগে থেকেই জানি এখানে কি হবে, সো আমি যেমনটা বলবো তুই আমার কথা ফলো করবি, ঠিক আছে। তো এটা শোনার পরে চং একটু শকড হয়ে যায় যে এখানে এর আগেও এসেছিল, তবে তারপরেও রাজি হয়ে যায় যে ঠিক আছে তোর কথা আমি শুনবো। তো যাই হোক এরপর তাদেরকে যখন আস্তে আস্তে করে প্লেগ্রাউন্ডের দিকে নিয়ে আসা হচ্ছিল তখন আমরা দেখতে পাই যে থানোস নামের ওই র্যাপারটা ইশি নামের একটা মেয়ের সাথে লাইন মারার চেষ্টা করে। আর এরপর তাদের সবাইকে প্লেগ্রাউন্ডে নিয়ে আসা হয়। তো এখানে তারা দেখতে পায় বিশাল বড় একটা পুতুল তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, আর গেহুন সেটাকে দেখতে পেলে বুঝতে পারে যে এখন ওদেরকে গ্রিন লাইট রেড লাইট খেলানো হবে। তো যাই হোক এদিকে আমাদের দেখানো হয় জুনহু তার লোকজনদেরকে নিয়ে ফাইনালি একটা দ্বীপে চলে এসেছে, আর সেই ট্র্যাকারটা ফলো করে জুনহুর কাছ পর্যন্ত পৌঁছানোর ট্রাই করে এবং আমরা দেখতে পাই জুনহু দূর থেকে ড্রোনের সাহায্যে তার সমস্ত মেম্বারদের উপর নজর রাখছিল। তবে তখনই তারা একটা লোককে পেয়ে যায় যে কিনা মাছ ধরছিল এবং ওখান থেকে ট্র্যাকারটার সিগন্যাল আসছিল। তো যখন মাছের খাবারের প্যাকেটটা চেক করা হয় দেখা যায় যে এটার মধ্যে ট্র্যাকার রয়েছে, আর লোকটাকে জিজ্ঞাসা করলে লোকটা বলে এই খাবারগুলো মূলত একজন লোক আমাকে ফ্রিতে দিয়ে গিয়েছিল। তো বুঝতেই পারছো আমাদের গেহুন যদি চলে ডালে ডালে, এই স্কুইড গেমের যে ফ্রন্টম্যান সে চলে পাতায় পাতায়। আর এদিকে আমরা দেখি প্লেগ্রাউন্ডে গার্ডরা এসে সকল প্লেয়ারদেরকে বলে দেয় তোমাদেরকে রেড লাইট গ্রিন লাইট খেলতে হবে। তো এটা শোনার পরে গেহুন তো দ্রুত দাঁতটাকে বের করে, কিন্তু দেখতে পায় তার জিপিএস ট্র্যাকার তো এখান থেকে গায়েব হয়ে গিয়েছে। তো এটা দেখার পরে ও বলে একটা কথাই কাম সারছে, মানে ও তো এতক্ষণ পাটে ছিল যে ওরা বিশাল বড় বাহিনী রয়েছে, ট্র্যাকার ফলো করে এখানে চলে আসবে, খেলার 12টা বাজিয়ে দেবে, কিন্তু এখনো বুঝতে পারে ওর সঙ্গীরা তোকে খুঁজে পাবে না এবং পাটের কোনো ব্যাপার নাই, ওকে নর্মাল পার্টিসিপেন্টের মতোই খেলতে হবে, মনে করো নেতা বিদেশ চলে গেছে এরকম একটা ব্যাপার। আর তখন এইদিকে আমরা দেখতে পাই ব্ল্যাক মাস্ক পরে একজন লোক ফ্রন্টম্যানকে এসে বলে গেমটা এখন খেলার জন্য সে রেডি হয়ে গিয়েছে। আর তখনই ফ্রন্টম্যান করে কি গেমের কাছে চলে যায় এবং ব্ল্যাক মাস্ক পরা লোকটি এখন থেকে গেমের উপর নজরদারি করা শুরু করে। আর এইদিকে গেমটা শুরু হওয়ার আগে গেহুন সবাইকে অলরেডি বলা শুরু করে যে গেমটা সম্পর্কে আমি আগে থেকেই ক্লিয়ারলি জানি, তো আমি যেমন বলবো তোমরা তেমনই করবে, ঠিক আছে, তোমরা যদি 19-20 করো তোমাদের কিন্তু সত্যি সত্যি গুলি করে মারা হবে। তো এই কথা শোনার পরে সবাই শকড হয়, কিন্তু বিশ্বাস করে না, সবাই মনে করে যে পাগলের প্রলাপ বলছে, তবে তারপরে ওর কথা আর কি মেনে নেয়। আর এরপর যখন গেমটা ফাইনালি শুরু করে দেওয়া হয় আমরা দেখতে পাই ইনহু ফ্রন্টম্যান একটা বিশাল বড় স্ক্রিনের সামনে বসে
বসে গেমটা উপভোগ করতে শুরু করে। আর যখনই গেমটা শুরু হয়ে যায় তখনই শুরুতে গেহুন কোন রকমের সবাইকে তার কথা মতো থামিয়ে সামনে নেওয়া শুরু করে। তো এই কারণে ডলার মধ্যে যে মোশন ক্যাপচার টেকনোলজিটা ছিল সেটা কাউকে ক্যাপচার করতে পারছিল না এবং মারতে পারছিল না। তো এই কারণে ওরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তবে সবচেয়ে বড় সমস্যা হয় তখন যখন ঐশী নামে যে একটা মেয়ে রয়েছে বা ইশি নামে, ওর পেছনে ছিল হচ্ছে ওই র্যাপার হারামজাদা থানোস। ও করে কি ঐশীকে বলে যে তোমার ঘাড়ে একটা মাছি রয়েছে। তো তখন ঐশী বা ইশি করে কি ওই মাছিটার জন্য নাড়াচাড়া করে আর তখনই ডলের চোখে সে ক্যাপচার হয়ে যায়। তো ইশি কোনো মাছি না পেয়ে হাসা শুরু করে, কিন্তু তখন বলে আমি না নড়লাম, আর ওই মুহূর্তে ওকে মেরে ফেলা হয়। মানে এই মায়াটাকে এত দ্রুত মেরে ফেলা হবে মানে নিতে পারলাম না, একটু কষ্ট হইলো। আর যারা সিরিজটা দেখেছে তাদের কাছে তো আরো বেশি খারাপ লাগবে, কারণ এই মেয়েটা ভবিষ্যতে আরো অনেক মজা দিতে পারতো আর কি। তো যাই হোক, এই গুলিটা চলার পরে সবার অবস্থা খারাপ হয়ে যায়, সবাই যার যার মতো পালিয়ে যেতে শুরু করে। কিন্তু তখন চারপাশ থেকে ওদেরকে এক এক করে মেরে ফেলা হয়। মানে এতক্ষণ কেউ কিন্তু গেহুনকে বিশ্বাস করছিল না, কিন্তু যেহেতু প্রমাণ পেয়ে গিয়েছে এই কারণে এখন গেহুনকে সবাই বাপ মানা শুরু করে এবং বেশিরভাগ প্লেয়াররাই নড়াচড়া বন্ধ করে দেয়। আর এই কারণে অনেক প্লেয়ারে জানে বেঁচে যায়। আর তারপর আমরা দেখতে পাই যেসব গার্ডরা গুলি করে সবাইকে মারছিল তাদের মধ্যে একটা ছিল হচ্ছে ওই মেয়ে। তো যাই হোক, এরপর ওই প্লেয়ার আস্তে আস্তে আবার সামনের দিকে যাওয়া শুরু করে। তবে এবার থানোসের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল ভয় পেয়ে। তো এই কারণে সে করে কি ক্রসের মধ্যে থাকা একটা ওষুধ মুখের ভেতর দিয়ে দেয় যাতে করে সে কোনো মতে তার নার্ভকে কন্ট্রোল করতে পারে। তবে এটা অবশ্যই কোনো ভদ্র মেডিসিন ছিল না আর কি। তো যাই হোক, এদিকে আমরা দেখি গেহুন সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আর এজন্য সে সবাইকে ক্লিয়ারলি বলে তোমরা এক লাইন ধরে সামনের দিকে এগো, যাতে ওই পুতুল আমাদের মোশন গুলোকে কম ট্র্যাক করতে পারে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই সবাই এমনটাই করে আর এই কারণে মোশন গুলো একটু কম ট্র্যাক হয়। তবে তখনই মে নামের মেয়েটা দেখতে পায় যে টম নামের ওই ছেলেটার বাবা এখানে এসেছে। আর টম হচ্ছে সেই ছেলেটা যার ব্লাড ক্যান্সার হয়েছে, যাকে দেখতেও হসপিটালে গিয়েছিল। তো যাই হোক, এরপর এমন করে সবাই সামনের দিকে এগোচ্ছিল। কিন্তু একটু পরে থানোস হারামজাদা করে কি ওর সামনের লাইনে যতজন ছিল সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দাঁড়িয়ে কারণ ওদেরকে শুট করে মেরে ফেলা হয়। তো আসলে হয়েছে কি, থানোস যে ওষুধটা খেয়েছে এটা মূলত একটা নেশার ওষুধ। মানে বড় বড় যারা র্যাপার আছে এটা তাদের একটা বদ অভ্যাস, মানে বুঝো না, স্টেজ প্রোগ্রাম করে গরম গরম টাকা পাই, টাকাগুলো নষ্ট করবে কেমনে। তো যাই হোক, ওই থানোস মূলত ওই নেশার ট্যাবলেট নিয়ে পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল। সে কি করছিল না করছিল বুঝতেই পারছিল না। আর এরপর আমরা দেখতে পাই 5 মিনিট সময় শেষ হওয়ার পূর্বেই কিছু লোক লাইনটাকে ক্রস করে ফেলে। তবে এখনো কিছু লোক ছিল যারা লাইনের ওই পারেই রয়ে গিয়েছিল, কিন্তু হালকা একটু মুভমেন্টের জন্য তাদের সবাইকে শুট করে মেরে ফেলা হচ্ছিল। কিন্তু এখানে একটা ভালো গার্ড ছিল যে শুধুমাত্র একজনের পায়ে গুলি করতো। তো এরকম একটা পায়ে গুলি খাওয়া লোক যখন পড়ে যায় তখন সে বারবার গেহুনের কাছে সাহায্য চাইতে শুরু করে। আর যদিও গেহুন লাইনটা ক্রস করে চলে এসেছিল তবে তারপরেও তাকে সাহায্য করার জন্য আবার গেমটার মধ্যে এন্টার করে, কোন রকমে তাকে টেনে আনার চেষ্টা করে। আর তখন ওই ট্রান্সজেন্ডার মেয়ে ক্যাট সেও করে ওকে সাহায্য করার জন্য চলে আসে। আর তারপর তারা দুজনে মিলে সময়টা শেষ হওয়ার আগেই লাইনটা ক্রস করে ফেলে। বাট তখনই আমরা দেখতে পাই মে নামের যে গার্ডটা ছিল সে ওই লোকটাকে হেডশট দিয়ে মেরে ফেলে। বাট এটার জন্য ওই গার্ডটা যে পায়ে গুলি করেছিল সে চিল্লাচিল্লি শুরু করে। বাট মে এই কাজটা কেন করেছে এটা হয়তো আমরা পরের পর্বে জানতে পারবো। তবে গেহুন আর ক্যাট এই বিষয়টা দেখার পরে একদম মনে করো যে আপসেট হয়ে যায় যে এই লোকটাকে বাঁচাতে পারলাম না, কিন্তু কিছু করার নেই, বিচার দিবে কার কাছে, আমি সন্ত্রাসী আমি সরকার। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই স্নাইপাররা তাদের রুম থেকে বের হয়ে চলে আসে আর তাদের সামনে নতুন ফ্রন্টম্যান আসে, আই মিন সেই ব্ল্যাক মাস্ক পরা লোকটা, এবং সবার উপরে নজরদারি করা শুরু করে। আর এইদিকে আমরা দেখতে পাই জুনহু এবং তার টিম মিলে এই বিষয়টা নিয়ে আলোচনা করা শুরু করে যে এখন তারা কোন আইল্যান্ডে যাবে আর কোন আইল্যান্ডে গেহুন থাকতে পারে। তবে তখন জুনহু তাদের সবাইকে বলে যেহেতু গেমের লোকজন আমাদের ধোকা দিয়ে এই আইল্যান্ডে পাঠিয়ে দিয়েছে তার মানে আশেপাশে কোনো আইল্যান্ডে বা দ্বীপে তারা থাকবে না এটা শিওর, তো আমাদের দূরের কোনো দ্বীপে যেতে হবে। তবে তখন কামি নামের ওই জেলে সবাইকে বলে দ্রুত এখানে তুফান আসতে চলেছে, তো যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে ডাঙায় যেতে হবে। তো এই কারণে সবাই ব্যাক করার সিদ্ধান্ত নেয়। আর এরপর এইদিকে আমরা দেখি হলের মধ্যে আবারও গার্ডরা চলে আসে এবং আগের গেমের মতোই এবারেও সবার অবস্থা খুবই খারাপ, সবাই প্রচন্ড ভয়ের মধ্যে ছিল। তো এখানে সবাই আহাজারি করছিল যে কোনো এতে ব্যাক করার জন্য আর সবাই গার্ডদের কাছে ক্ষমা চাচ্ছিল। আর তখন গেহুন গার্ডদেরকে বলে 3 নম্বরের নিয়ম অনুযায়ী আমাদের ভোটিং এর অধিকার রয়েছে আর এই ভোটিং এর মাধ্যমে আমরা ডিসাইড করতে পারবো আমরা গেম খেলবো কি খেলবো না, রাইট? গার্ড তখন বলে হ্যাঁ এটা সত্যি, তবে তার আগে আমি তোমাদেরকে তোমাদের প্রাইজ মানি দেখাতে চাই। তো এরপর তাদের সবাইকে প্রাইজ মানি দেখানো হয়। তো গার্ড তখন বলে প্রথম গেমের পরে 365 জন মানুষ এখনো জীবিত রয়েছে, তো যে কয়জন মানুষ মারা গিয়েছে সেই কয়জন মানুষের টাকা এখানে অ্যাড হয়েছে। তো তোমরা যদি এই অবস্থায়ও চলে যাও তাহলে 24 মিলিয়ন ইয়ান পাবে এবং আস্তে আস্তে গেম যত এগিয়ে যাবে তোমাদের টাকার অ্যামাউন্ট তত বাড়বে এবং শেষ পর্যন্ত কোন একজন একাই 45 বিলিয়ন ওন পাবে। কিন্তু এই অ্যামাউন্টটা দেখে অনেকের কাছে কম মনে হচ্ছিল, কারণ এখানে অনেক এমন ধনী এসেছে যাদের বিলিয়ন ইয়ান তো তোমার দেনাই ছিল, 24 মিলিয়ন তাদের কাছে কিছুই না। তো যাই হোক, ভোটিং শুরু করার আগে গার্ড তাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলে দেয়, দেখো তোমরা যত বেশি এগিয়ে যাবে তোমাদের টাকার অ্যামাউন্ট কিন্তু খুবই বাড়তে থাকবে, মানে একটু আগে আমি যেটা বলেছি আর কি। তো এরপর আমরা দেখতে পাই ভোটিং শুরু হয়ে যায় আর উল্টো দিক থেকে ভোট করা শুরু হয়, মানে লাস্টে থেকে। আর আমাদের গেহুন ছিল সবার লাস্টের প্লেয়ার, তো সেই সবার প্রথমে ভোট দেয়। তো গেহুন করে কি গেমটা না খেলার পক্ষে ভোট দেয়। তবে তখনই সেই জ্যোতিষী মহিলা দূর থেকে সবার উদ্দেশ্যে বলে দেখো আমাদের কার কোথায় মরতে হবে বা আমাদের মৃত্যু কোথায় রয়েছে এটা কিন্তু আমরা ডিসাইড করতে পারবো না, তো এখান থেকে বেরিয়ে গেলে তুমি বেঁচে গেলে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তো এরপরে দেখা যায় সবাই ভোটিং করা শুরু করেছে, কিন্তু কিছু লোক পক্ষে ভোট দিচ্ছিল কিছু বিপক্ষে।
বিপক্ষে, এবং তাদেরকে আলাদা আলাদা ব্যাচ দেওয়া হচ্ছিল। যারা বিপক্ষে ভোট দিচ্ছিল তাদেরকে ক্রস ব্যাচ, আর যারা পক্ষে ভোট দিচ্ছিল তাদেরকে সার্কেল ব্যাচ। তবে বেশিরভাগ মানুষই হ্যার পক্ষে ভোট দিচ্ছিল, মানে তারা গেমটা খেলতে চায়। তো এটা দেখার পরে গেহুনের মাথাটা তো গরম হয়ে যায়, আর তারপর সে এখানে সবাইকে বলে এটা কোনো বাচ্চাদের গেম নয়, এটা বাস্তব গেম, এখানে মানুষদের সত্যি সত্যি মেরে ফেলা হচ্ছে। তোমরা কি পাগল নাকি যে এরকম একটা গেম তোমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নিতে পারো? তোমরা কি সবাই গাঁজা খেয়ে আসছো? তো যখন চিৎকার করছিল তখন ওই যে ওর নামের যে একটা আঙ্কেল রয়েছে যার উপর 1 বিলিয়ন ওনের আর কি ঋণ রয়েছে, সে এসে ওর উপর তুই তুকারি করা শুরু করে এবং বলে তুই তো আমাদের প্রথমে ভয় পাইয়ে দিয়েছিলি, এজন্যই আরো বেশি মানুষের মৃত্যু হয়েছে, আমরা আর তোর কথা শুনতে যাচ্ছি না। এরপর একটা মহিলা আসে এবং বলে তুমি এই গেম সম্পর্কে আগে থেকে এত কিছু জানো, তার মানে হচ্ছে অথরিটি তোমাকে পাঠিয়েছে আমাদেরকে ভয় দেখানোর জন্য, তার মানে তুমি দালাল। মানে বুঝতেই পারছো এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের ফেসবুকের অবস্থা। তুমি যদি সত্য কথা বলো, ন্যায়ের পক্ষে কথা বলো, হয় তুমি আওয়ামী লীগের দালাল, না হয় বিএনপির দালাল, না হয় জামাতের দালাল, নয়তো ইউনিসের দালাল। ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক বুঝতেই পারছো গেহনের অবস্থাটা কি। কিন্তু এখানে বাকি যারা পক্ষে ভোট দিয়েছে তারা বলছে এই গেমটা কন্টিনিউ করলেই কেবল আমাদের মাথা থেকে আমরা দেনার বোঝা সরাতে পারবো, নয়তো আমাদের বাইরে গিয়েও তো মরতেই হবে। তো এখানে যখন চিল্লাচিল্লি শুরু হয় গেহনের উপর, সবাই যখন চিল্লাচিল্লি করছিল তখন গেহনের বন্ধু চং এসে সবাইকে এটা বুঝিয়ে বলার চেষ্টা করে যে এই লোকটা একটু আগে তোমাদের সবার জীবন বাঁচিয়েছে ভাই, সে যদি না থাকতো 100 মানুষের এমনিতেই মৃত্যু হয়ে যেত। তো তার উপর আমাদের ভরসা করা উচিত, সে চাইছে যে কোনো মূল্যে তোমাদের জীবন রক্ষা করতে, এর জন্য তোমাদের উচিত তাকে সাপোর্ট করা। তো যাই হোক এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখানে আলাপ আলোচনা শুরু হয়ে যায়, আর তখন গেহন চিৎকার করে তাদের সবাইকে বলা শুরু করে আমি এই গেমটা সম্পর্কে এই জন্যই জানি কারণ এই গেমটা আমি আগের বার খেলেছি, এবং 3 বছর আগে আমি যখন এই গেমে এন্টার করেছিলাম তখন তোমাদের মতো অনেকেই আমার সাথে ছিল, আজকে তাদের কেউ জীবিত নেই। তখনও 456 জন ছিল, সবাই মারা গিয়েছে, শুধু আমি একা জীবিত রয়েছি। তারা সবাই মারা গিয়েছে টাকার জন্য। তো এই কথা সবারই সন্দেহ হয়ে যায়, তাহলে গেহনই এই গেমের উইনার ছিল আগের বার। তো গেহন তখন এটার উত্তরে বলে হ্যাঁ আমি হচ্ছে উইনার, আর এই কারণে আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে জানি, তোমরা যদি এই গেমটা কন্টিনিউ করো এক এক করে সবাই মরবে। বাট তখন জন নামের সেই বৃদ্ধ লোকটা সে বলে তোমার টাকাগুলো তাহলে কই, তাহলে তোমার এত টাকা থাকলে আবার খেলতেইছো কেন? আর তখন থানোসও বলে তুমি যেহেতু আগে একবার উইন করেছো তুমি তো জানোই কি করে উইন করতে হয়, তাহলে তুমি সবাইকে সাহায্য করছো না কেন যাতে আমরা একসাথে গেমটা উইন করতে পারি? আর তখন আঙ্কেল জন গেহনকে জিজ্ঞাসা না করে সবাইকে বলে দেয় গেহন আমাদেরকে এই গেমটা জিততে সাহায্য করবে, আমরা সবাই মিলে 45 বিলিয়ন ইয়ন জিতে নেব। তো এবার সবাই বেশি এক্সাইটেড হয়ে যায়। কিন্তু এখানে কথা হচ্ছে ভাই তোরা যদি এখনো বেরিয়ে যাস তাও তো 45 বিলিয়ন ইয়ন ওই সমান ভাগে ভাগ করে দেওয়া হবে, আবার যদি সামনে খেলিস তাহলে তো মরবি, একজন মরলে সে ওর ভাগের টাকা তোর ভাগে আসবে। তো যাই হোক সবাই অনেক এক্সাইটেড। তবে গেহন ওদের সবাইকে গেমটা বন্ধ করার জন্য রিকোয়েস্ট করা শুরু করে, বাট ওর কথায় কেউ পাত্তা দিচ্ছিল না। কিন্তু তখন গার্ডরা এসে গেহনকে মাঝপথে আটকে দেয়, কারণ সে ভোটিং এ বাধা দিচ্ছিল, কারণ ভোটের অধিকার দুনিয়ার সব জায়গাতেই রয়েছে। তো যাই হোক এক এক করে সবাইকে ভোট দিতে দেওয়া হয়, এবং তাদের মধ্যে অনেকে হ্যাঁ ভোট দিচ্ছিল, অনেকে না ভোট দিচ্ছিল, এবং ফাইনালি সমস্ত ভোটাভুটি গুলো কমপ্লিট হয়ে যায়। এবং এখানে দেখা যায় হ্যাঁ ভোট না ভোট গতবারের মতো সমান সমান হয়েছে। ভাই হোয়াট এ কোইন্সিডেন্স ভাই, বারবার সমান সমানই হয়। তো এখন সবকিছুই নির্ভর করছিল নাম্বার 1 প্লেয়ারের উপর, আর আমরা জানি নাম্বার 1 প্লেয়ার সবসময় স্পেশাল হয়। তো এরপর নাম্বার 1 প্লেয়ার যখনই গিয়ে ভোটটা দেয় তখনই সে হ্যাঁতে ভোট দেয়, আর এতে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, এবং গেমটা যারা কন্টিনিউ করতে চাইছিল তারা সবাই খুশিতে চিল্লাচিল্লি শুরু করে। কিন্তু যারা গেমটিকে কন্টিনিউ করতে চাচ্ছিল না তারা প্রচন্ড ভয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। আর এর কাউন্টার বুঝতে পারছো এবার একটা নিয়ম চেঞ্জ হয়েছে, আমি মনে হয় ভুল বলেছি। আগের বার তো তোমার যারা না করতে তাদের তো বাইরে বের করে দিত, কিন্তু এবার মনে হয় বেরোনোর সুযোগ নাই, খেলতেই হবে। যে দল বেশি ভোট পাবে তার পক্ষে আইন যাবে এবং তোমাকে সে আইনে চলতে হবে। তো যাই হোক লাস্টের যে পার্সন আই মিন নাম্বার 1 যে প্লেয়ার রয়েছে যার ভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হলো সে কে? তো তাকে যখন আমাদের দেখানো হয় আমরা তো পুরো টাস্কি খেয়ে যাই। সে ছিল হচ্ছে ফ্রন্টম্যান আই মিন ইনহু। গতবার যেমন এই গেমের মালিক খেলেছে নাম্বার 1 প্লেয়ার হিসেবে, এবার ফ্রন্টম্যান খেলছে। আর এরপর সে যখনই গেহনের দিকে তাকায় সে দেখতে পায় গেহনের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছে, মানে গেহন প্রচন্ড টেনশনের মধ্যে পড়ে গিয়েছে। গেহন বুঝতে পারছিল না এখন সে কি করবে। তো এরকম একটা ইন্টারেস্টিং পয়েন্টে আজকের ভিডিওটা শেষ হয়ে যায়। তো এখানে একটা বিষয় বলি, গেহন কিন্তু চেনে না ফ্রন্টম্যানকে, বাট ফ্রন্টম্যান ইনহু কিন্তু গেহনকে চেনে। তো বুঝতেই পারছো এখানে ফ্রন্টম্যান কিন্তু ডাবল গেম খেলবে, হ্যাঁ ডাবল গেম। তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে সিজন 2। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আর আমি খুবই দুঃখিত যে এটা এই ভিডিওর প্রথম পার্টটা আমাকে আপলোড করতে হয়েছে, কারণ বুঝতেই পারছো আমরা যেসব কন্টেন্ট নিয়ে কাজ করি আমাদের কন্টিনিউয়াসলি সমস্যা থাকে, কন্টিনিউয়াসলি আমাদের কপিরাইট স্ট্রাইক আসে, কন্টিনিউয়াসলি আমাদের স্ট্রাইকের সাথে খেলতে হয়। আজকে চ্যানেল আছে কালকে নাও থাকতে পারে। তো আমাদের চ্যানেলের যারা ফলোয়ার রয়েছে তাদেরকে টুকটাক এগুলো একটু সহ্য করতেই হবে ভাই। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, তবে একটা রিকোয়েস্ট রাখবো, যেহেতু স্কুইড গেম বেশিরভাগ মানুষই দেখে ফেলেছে এজন্য ভিউ হচ্ছে না, এটা একটা নর্মাল ব্যাপার। কিন্তু এরপরে আমরা আরো কিছু সিরিজ নিয়ে আসবো, হয়তো অনেকে দেখেছে হয়তো দেখেনি, কিন্তু তারপরেও সবগুলো সিরিজই ইন্টারেস্টিং হবে। তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।